নমস্কার বন্ধুরা, আপনাদের মনের অবাধ্য অনুভূতিগুলোকে শব্দের তুলিতে রাঙিয়ে দেওয়া আপনাদের অত্যন্ত আপন এবং ভালোবাসার প্রিয় ইউটিউব ঠিকানা অডিও স্টোরি বাড়ির পর্দায় আপনাদের সবাইকে আরও একবার বুক ভরা গভীর ভালোবাসা আর একাকাশ আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ ২১ নম্বর পর্বে প্রবেশ করার আগে আপনাদের মিস্টার অলোকেশ সরকার আমাদের এই অডিও স্টোরি বাড়ি পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আমার অন্তরের গভীর কৃতজ্ঞতা ও প্রণাম জানাতে চাই। ২০টি পর্ব ধরে আপনারা যেভাবে আমাদের এই গল্পটিকে আপন করে নিয়েছেন, আপনাদের দেওয়া এক একটি লাইক, এক একটি মন ছোঁয়া মন্তব্য আর অফুরান্ত ভালোবাসা আমাদের এই পথ চলাকে প্রতি মুহূর্তে সার্থক করে তুলেছে। মাঝে মধ্যে গভীর রাতে যখন আমি একা বসে আপনাদের সেই সুন্দর ও গঠনমূলক মন্তব্যগুলো পড়ি, আমার সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। পরবর্তী পর্বটিকে আরও নিখুঁত, আরও জীবন্ত করে তোলার জন্য এক অন্যরকম তাগিদ ও অনুপ্রেরণা খুঁজে পাই। আপনাদের এই ভালোবাসার বন্ধন যেন আজীবন এমন অটুট থাকুক। বন্ধুরা, সম্পর্কের গতিপথ কখন যে কোন মোড় নেয় তা বোধহয় নিয়তি ছাড়া আর কেউ জানে না। গত ২০ নম্বর পর্বে আমরা সাক্ষী থেকেছি এক চরম ও অবিশ্বাস্য সত্যের। মুখার্জি ম্যানশনের আভিজাত্যের অহংকারকে এক নিমিষে চূর্ণ করে দিয়ে যখন জানা গেল উমাদেবী আসলে এই বাড়ির বড় ছেলে অবিনাশ মুখার্জির আইনত স্ত্রী এবং এই বাড়ির আসল বড় বউ, তখন যেন পুরো মুখার্জি ম্যানশনের ভিতটাই নড়ে উঠেছে। যে সত্য এতদিন চার দেওয়ালের আড়ালে চাপা পড়েছিল তা আজ প্রকাশ্য দিবালোকের মতো সবার সামনে। কিন্তু এই সত্য সামনে আসার পর মল্লিকা দেবী কি এত সহজে দমে যাবেন? তার সেই ভয়ঙ্কর চক্রান্ত এবার কোন রূপ নিতে চলেছে? অন্যদিকে ঋষিরাজের এই বিদ্রোহ আর তনুর লড়াইকে পারবে মুখার্জি ম্যানশনের দীর্ঘদিনের অন্যায়কে রুখে দিতে? আর এই সব কিছুর মাঝে অভিক আর তুয়ার জীবনের নতুন রসায়ন কোন দিকে মোড় নেবে? মনের কোণে জমে থাকা এই হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে এক বুক আবেগ, চরম উৎকণ্ঠা আর টানটান উত্তেজনা নিয়ে চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের মূল গল্পে। ভালোবাসার ছোঁয়া, পর্ব ২১। পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গী হিসেবে, আপনাদের অনুভূতির প্রিয় বন্ধু হিসেবে আমি থাকব এবং আপনাদের মিস্টার অলোকেশ সরকার। হেডফোনটি কানে গুঁজে নিন, বাইরের কোলাহলকে দূরে সরিয়ে দিন আর হারিয়ে যান ভালোবাসার এক অন্য জগতে। ঋষিরাজ আর তনু লাগেজ নিয়ে নিচে নেমে আসে। তারপর মায়ের সাথে দেখা করে ড্রয়িং রুমে এসে তোয়াকে বলে, সাবধানে থাকবি তোয়া, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি। আরে বাবা, তোমরা চিন্তা করো না, সাবধানে যাও। ঋষি এগিয়ে গিয়ে ওর বাবার সামনে দাঁড়ায় আর তারপর বলে, আমি তোমাকে শুধু একটাই কথা বলবো, যে কদিন আমি থাকবো না দয়া করে তুমি মায়ের একটু খেয়াল রেখো। আর হ্যাঁ, তোমাকে নিজের মেয়ে মানো আর না মানো, তবুও তোমার যাতে কোনো অযত্ন না হয় সেদিকে একটু নজর দিও। কারণ মনে রেখো, তোমাকে আমি নিজের বোন মনে করি। তুই নিশ্চিন্তে ঘুরে আয়, আর এই বাড়িতে কোনো অবহেলা হবে না। তারপর ঋষি আর তনু বাড়ির গুরুজনদের প্রণাম করে বেরিয়ে যায়। এদিকে মালদ্বীপে নেহা রানা সকাল থেকে কেউ কারোর সাথে কথা বলছে না। আসলে পুরনো ঘটনাগুলো কেউ ভুলে যায় না। রানা নিজের মতো নিজের কাজ নিয়ে ব্যস্ত, আর নেহা লাঞ্চ করে রেডি হয়ে অভিকের সাথে ওর শো দেখতে বেরিয়ে যায়। এদিকে ঋষিদের ফ্লাইট মুম্বাই ল্যান্ড করে প্রায় দুপুর ৩টে নাগাদ। তারপর ওরা ওখান থেকে গাড়ি করে নিজেদের বাংলো যাওয়ার পথে কিছুক্ষণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে সময় কাটায়, একে অপরের সাথে গল্প করে। তনু জীবনে প্রথমবার সমুদ্র দেখে। সেটা দেখে ও ঋষিকে বলে, আপনি জানেন, আমার বহুদিনের ইচ্ছে ছিল সমুদ্র দেখার, কিন্তু আপনি যে এভাবে আমার ইচ্ছেটা পূরণ করে দেবেন তা আমি সত্যি স্বপ্নেও ভাবিনি। ও, তার মানে আমি এখনো তোমার আপন হয়ে উঠতে পারিনি, তাই তো? আরে এসব আপনি কি বলছেন? আপনার থেকে বেশি আপন আমার কাছে আর কে আছে বলুন তো? তাহলে তোমার ইচ্ছেগুলো তুমি আমাকে বলনি কেন? আসলে নিজের ইচ্ছের কথা কাউকে বলার তো স্বভাবটা বা অভ্যাসটা সেরকমটা আমার নেই, তাই আপনাকেও বলা হয়ে ওঠেনি। আসলে মাকে হারানোর পর আমার ইচ্ছের কথা শোনার আর কোনো লোকই ছিল না, তাই ধীরে ধীরে আমি বলাও ছেড়ে দিয়েছি। একজন মেয়ের মা চলে গেলে তার জীবনটা যে এতটা বদলে যেতে পারে আমার সাথে না ঘটলে আমি বোধহয় সেটা বুঝতে পারতাম না। এত বছর পর আপনাকে পেয়ে আমি আবারও ধীরে ধীরে আবদার করা শুরু করেছি, কিন্তু ইচ্ছেগুলো আর বলে উঠতে পারিনি। এই কথা শুনে ঋষি তনুকে জড়িয়ে ধরে, তুমি আমার কাছে আবদার করবে না তো কার কাছে করবে? তোমার যখন যা মনে হবে তুমি আমার কাছে বলবে, আমি আছি তোমার কথা শোনার জন্য। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে আবার ওরা গাড়িতে ফেরত আসে। কিছুক্ষণের মধ্যেই বাংলোর সামনে এসে গাড়ি দাঁড়ায়। ঋষি তনুর হাত ধরে বাংলোতে ঢোকে। তনু এই প্রথম মুম্বাইয়ের বাংলোটা দেখলো, তাই চারিদিকটা একবার ভালো করে দেখে চোখ বুলিয়ে নিজের রুমে ফ্রেশ হতে চলে যায়। সারাদিনের জার্নি আর ধকলের পর দুজনে খুব টায়ার্ড এখন, তাই দুজনে ঘুমিয়ে পড়ে। এদিকে রানাকে রুমে একা রেখে নেহা অভির সাথে ওর শো দেখতে চলে যায়। রানা রুমে একা একা নিজের কাজ করতে করতে মনে মনে বলে, আমি এতবার করে না করলাম,
তবুও শো দেখতে চলে গেল। আমার কথা শোনার কোনো প্রয়োজনই মনে করলো না। অভি তো নিজের শো নিয়ে ব্যস্ত থাকবে। অত বড় জায়গা, এতগুলো অচেনা মানুষের মাঝখানে ম্যাডাম একা একা কি করবে কে জানে। আবার যদি কোনো বিপদ হয় তখন সবাই এসে আমাকে ধরবে। না, ইচ্ছা না থাকলেও আমাকে যেতেই হবে দেখছি। তারপর উঠে নিজে রেডি হয়ে বেরিয়ে যায়। এদিকে শোতে পৌঁছে নেহা সামনের সারিতে বসে। সারা অডিটোরিয়াম ভর্তি লোক, সবাই হাততালি দিচ্ছে আর অভির নাম করে চিৎকার করছে। ভিড় একেবারে উপচে পড়েছে। স্টেজে অভি গিটার হাতে এসে দাঁড়ায়, তখনই আশেপাশে সবাই উঠে দাঁড়িয়ে চিৎকার করে। অভির নাম বলতে বলতে লাফাতে থাকে। ওদিকে ঋষি আর তনু চলে গেছে প্রায় 12 ঘন্টার উপর। কলকাতার এত বড় বাড়িতে তুয়ার একমাত্র বন্ধু ছিল তনু। তনু না থাকায় ওর মনটা এখন একদমই ভালো নেই। রিমোটটা হাতে নিয়ে একটার পর একটা চ্যানেল বদলাচ্ছে, কিন্তু দেখার ইচ্ছে তেমন নেই। হঠাৎ করেই একটা চ্যানেলে এসে তুয়ার চোখটা থেমে যায়। পর্দায় তখন মালদ্বীপে অভির শোয়ের লাইভ টেলিকাস্ট চলছে। তুয়া অবাক হয়ে অভিকে দেখতে থাকে। পুরো অডিটোরিয়াম জুড়ে মানুষজন লাফালাফি করছে, সব মেয়েরা দাঁড়িয়ে অভির নাম ধরে চিৎকার করছে। এইসব দেখে ও মনে মনে বলে ওঠে, ছেলেটা কত সুন্দর গান করে। হ্যাঁ, মেয়েরা একবার ওকে দেখার জন্য একেবারে পাগল হয়ে থাকে। যাক, তোমাকে আরেকবার দেখতে পেয়ে আমারও খুব ভালো লাগছে মিস্টার রকবাজ। আমি প্রার্থনা করি তোমার শো নিশ্চয়ই খুব ভালো হবে। তারপর মন দিয়ে অভির শো দেখতে থাকে। এদিকে মালদ্বীপের স্টেজে ঠিক ওই সময় অভি গিটারটা হাতে নিয়ে চোখটা বন্ধ করে। আর তখনই ঠিক চোখের সামনে তুয়ার মুখটা ভেসে ওঠে। মনে মনে বলে, আজকের এই গানটা শুধু তোমাকে ডেডিকেট করলাম, ফুলবালি। তারপর দর্শকদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, গুড ইভিনিং গাইজ। আজ আমি এমন একজন মানুষকে ডেডিকেট করে গান শুরু করছি যে সব সময় আমার মনের ভিতরে আছে। এই জীবনে তাকে পাওয়ার আগে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আমি চাই এই পৃথিবীর যে প্রান্তেই সে থাকুক, সে যেন ভালো থাকে, সে যেন সুস্থ থাকে। তার ভালো থাকায় আমি ভালো থাকবো, তাই আজ শুধু তার জন্য এই গানটা আমি গাইছি। এই বলে অভি নিজের গান শুরু করে। সারা অডিটোরিয়াম গান শেষ হলে হাততালিতে ফেটে পড়ে। অভির কথাগুলো শুনে নেহা মনে মনে বলে, অভি নির্ঘাত কাউকে ভালোবাসে, আর সেই মেয়েটা ওকে ছেড়ে চলে গেছে, কিন্তু ও হয়তো তাকে এখনো বলতে পারেনি, তাই নতুন করে আর রিলেশনে যেতে চায় না। সত্যি তো, কাউকে একবার মন থেকে ভালোবাসলে আর কি অন্য কারোর হওয়া যায়। আর আমার বর, সে তো কাউকে ভালোবাসতেই জানে না। এইসব ভাবতে ভাবতেই অভি আবার অন্য গান শুরু করে। নিজের মনের ভাবনা থামিয়ে দিয়ে নেহা গান শুনতে থাকে। এদিকে রানা অডিটোরিয়ামে ঢুকলেও সামনের দিকে আসতে পারে না। এত ভিড় যে নেহা কোথায় বসে আছে সেটাও দূর থেকে দেখতেও পায় না। অভির গান শেষ হলে ও স্টেজ থেকে নেমে রেস্ট রুমে চলে যায়। নেহা নিজের সেট থেকে উঠে রেস্ট রুমে যেতে গিয়ে একটা স্পটলাইটে ধাক্কা খেয়ে পড়ে যায়। সাথে সাথেই কয়েকজন গার্ড এসে ওকে উঠতে সাহায্য করে। নেহা উঠে দাঁড়াতেই সবাই খেয়াল করে ওর কপাল থেকে রক্ত বের হচ্ছে। এই অবস্থা দেখে সবাই ওকে ধরে রেস্ট রুমে নিয়ে যায়। অভির সেক্রেটারি এই ঘটনা অভিকে জানাতেই সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকা হয়। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে ওর চেক আপ করে ড্রেসিং করে দেয়। এদিকে রানা নেহাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে না পেয়ে শেষে অভির সেক্রেটারিকে জিজ্ঞেস করে এবং তখনই নেহার অ্যাক্সিডেন্টের কথাটা জানতে পারে। এই কথা শুনে রানা ছুটে রেস্টরুমে এসে দেখে কপালে ব্যান্ডেজ বেঁধে নেহা বসে আছে। ওভাবে ওকে দেখে রানা বলে, কি করে হলো এমন? কতটা কেটে গেছে? দেখলে তো এই জন্যই বলেছিলাম আসতে হবে না। রানা রানা শান্ত হও, তেমন কিছু হয়নি। তুমি চুপ থাকো তো, তুমি তো সুপারস্টার, তুমি ব্যস্ত থাকবে সেটাই স্বাভাবিক। তা যখন ওর খেয়াল রাখতে পারবেই না, তাহলে ওকে এখানে কেন নিয়ে এসেছিলে? রানা, তুমি প্লিজ চুপ করো। তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, তুমি তো বলেছিলে এখানে আসবে না। হ্যাঁ বলেছিলাম আসবো না, কিন্তু তোমার জন্য আমাকে আসতেই হলো। আমি জানতাম এত ব্যস্ততায় অভি তোমার খেয়াল রাখতে পারবে না, আর ঠিক তাই হলো। এখন আর আমি কোনো কথাই বলতে চাই না। তুমি আমার সাথে এক্ষুনি হোটেলে ফিরে যাবে। এই বলে রানা নেহাকে কোলে নিয়ে রেস্টরুম থেকে বেরিয়ে যায়। নেহা চুপ করে রানার দিকে তাকিয়ে থাকে। ওরা ফিরে গেলে অভি মনে মনে হাসে। রানার চোখ দেখলে বোঝা যায় ও নেহাকে কতটা ভালোবাসে, কিন্তু নিজেই সেটা জানে না। এখন নেহা কাছে আছে তাই বুঝতে পারছে না। যেদিন আমার মতন হারিয়ে ফেলবে সবকিছু, সেদিন বুঝতে পারবে নেহাকেও কতটা ভালোবাসতো। এদিকে লাইভ টেলিকাস্ট দেখার পর অভির কথাগুলো শুনে তুয়া মনে মনে খুব কষ্ট পায়। ও বলে, অভির কথাগুলো শুনে মনে হলো ওর ভালোবাসার মানুষ ওকে ছেড়ে চলে গেছে, কিন্তু তারপরেও কতটা ভালোবাসা থাকলে কেউ এভাবে সবার সামনে কথাগুলো বলতে পারে? মেয়েটা নিশ্চয়ই খুব বোকা, নাহলে এত ভালো মনের একজন মানুষকে ছেড়ে দিয়ে কেউ কখনো যায় নাকি? হ্যাঁ, ওর কথাগুলো শুনে বোঝাই যাচ্ছে ও ঠিক কতটা কষ্ট পাচ্ছে। এইসব ভেবে তুয়া ফোনটা হাতে নিয়ে অভিকে মেসেজ করে। এদিকে শো করে অভি খুব ক্লান্ত হয়ে নিজের রুমে ফিরে ফ্রেশ হয়ে ফোন বের করে। আজকে শো এর ছবিগুলো দেখতে থাকে। ঠিক তখনই তুয়ার মেসেজটা ফোনে আসে। মেসেজটা দেখে অভির চোখ বড় বড় হয়ে যায়। মেসেজটা ফুলবালি করেছে। ও তাড়াতাড়ি খুলে দেখে, তাতে লেখা আছে, রকস্টার, আজ আমি টিভিতে তোমার শো লাইভ দেখলাম, তুমি দারুণ গান করেছো, দারুণ। আমি মেসেজ না করে তাই থাকতে পারলাম না। সাথে সাথে অভি মেসেজের উত্তর দেয়। ও লেখে, থ্যাংক ইউ সো মাচ, তোমার ভালো লেগেছে শুনে আমি খুব খুশি হয়েছি। তুমি কেমন আছো বলো?
তোমার কাছে মেসেজ আসতেই ওর চোখগুলো খুশিতে চিকচিক করে ওঠে। তারপর ও রিপ্লাই দেয়, হ্যাঁ এই তো চলছে, মানে চলে যাচ্ছে। তোমার তো নতুন বিয়ে হয়েছে, বর কেমন আছে, সংসার কেমন করছো বলো। আমার কথা ছাড়ো, আজ তোমার কথাগুলো শুনলাম, বুঝতে পারলাম তুমি প্রেমের ছ্যাঁকা খেয়েছো। বিশ্বাস করো, তোমার কথাগুলো শুনে খুব কষ্ট হলো, কিন্তু আমার বিশ্বাস তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দেখো একদিন তুমি সেই মানুষটাকে ঠিক তোমার কাছে ফিরে পাবে। তোমার কথা শুনে অভিকের খুব অভিমান হলো। অভি মনে মনে ভাবে, তার সম্ভব নয় ফুলবালি, তুমি এখন অন্য কারোর স্ত্রী, তোমাকে আমি আর কোনোদিনও পাবো না। তবে কখনো যদি সত্যি কোনো পরিস্থিতিতে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে আনন্দ সহকারে গ্রহণ করব, কোনোদিনও তোমায় কোনো কষ্ট পেতে দেব না। কিন্তু আমার এই অপেক্ষা আদৌ কি কোনোদিন শেষ হবে? অভির দিক থেকে অনেকক্ষণ কোনো মেসেজ আসছে না দেখে তুয়া ভাবে হয়তো ও আর কথা বলতে চাইছে না, তাই ও লেখে, বুঝতে পারছি আজ তুমি খুব ক্লান্ত আছো, ঠিক আছে বিশ্রাম নাও, গুড নাইট। গুড নাইট ফুলবালি। আজ অনেকদিন পর তুয়ার সাথে কথা বলে অভির খুব ভালো লাগে। একবার ফোন করে ওর গলাটা শুনতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ফোন করার সাহস হয় না, তাই আর কোনো কথাও বলে না, শুতে চলে যায়। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। তনু সকালে ঘুম থেকে উঠে দেখে ঋষি ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। ঋষির মিটিং আছে, তাই ও ঋষিকে ডাকে। স্যার উঠুন, 8টা বাজে, আপনার তো মিটিং আছে, উঠুন। হ্যাঁ উঠছি, কিন্তু আজকের মিটিং আমি একা যাব না, তুমি আমার সাথে যাবে। কি? হ্যাঁ, এবার থেকে বিজনেসের সব দায়িত্ব তোমাকেও বুঝে নিতে হবে। কিন্তু আমি সব জেনে বুঝে কি করব, আপনি তো আছেন। এখন আমি আছি এ কথা ঠিক, কিন্তু ভবিষ্যতে যদি কখনো না থাকি তখনও তো তোমাকেই সবকিছু বুঝে নিতে হবে। জীবনের তো কোনো ভরসা নেই, তাই না? কি যে বলছেন না সকাল সকাল! এই কথা শুনে তনু রেগে যায়। মানে এই সমস্ত আজে বাজে কথা সকাল সকাল কেন বলছেন আপনি? আপনি আমাকে আপনার সাথে যেতে বলছেন, তাই আমি যাচ্ছি, কিন্তু প্লিজ এইরকম আজে বাজে কথাগুলো আপনি দয়া করে কখনো বলবেন না। এই বলে তনু উঠে ওয়াশরুমে চলে যায়। তারপর দুজনে রেডি হয়ে ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে পড়ে। সারা রাস্তা তনু সেভাবে ঋষির সাথে কোনো কথা বলে না। ঋষি বুঝতে পারে সকালের কথায় তনুর রাগ হয়েছে, তাই অফিস ঢোকার কিছুক্ষণ আগে ঋষি বলে, আমি জানি সকালের কথায় তোমার রাগ হয়েছে, কিন্তু প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি এই কথাটা সেভাবে বলিনি, আমি শুধু সম্ভাবনার কথা ভেবেই বলেছি। আমি তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে কোথাও যাব না, এখনো তো তোমার সাথে আমার 7 জন্ম সংসার করা বাকি আছে। আমাদের সন্তানকে এই পৃথিবীতে আনা, তাকে বড় করা বাকি আছে, দুজনের একসাথে সারা পৃথিবী ঘুরে দেখা বাকি আছে। এইসব কথা শুনে একটু গম্ভীর হয়ে যায় তনু। অনেক হয়েছে, আর আমি কিছু শুনতে চাই না, কিছুক্ষণ পরে একটা ইম্পর্টেন্ট মিটিং এ বসবেন, আপাতত আপনি সেটা নিয়ে ভাবুন। এই বলে মুখ ঘুরিয়ে ঋষি মনে মনে ভাবে, বুঝি ম্যাডামের রাগ হয়েছে। যা বুঝছি ম্যাডামের রাগ এভাবে কমানো যাবে না। ঠিক আছে, আজ রাতেই তোমার সব রাগ গলে জল হয়ে যাবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথা হতে হতে গাড়ি এসে দাঁড়ায় বিশাল বড় একটা 10তলা অফিসের সামনে। ঋষি গাড়ি থেকে নেমে তনুর হাত ধরে অফিসের ভেতরে ঢুকে। সিকিউরিটি গার্ড ওদের সেলাম করে। তারপর লিফটে করে সোজা নাইট ফ্লোরে আসে। লিফটের দরজা খুলতেই ব্রাঞ্চ ম্যানেজার এলিনা ফুলের তোড়া হাতে দিয়ে ঋষিকে ওয়েলকাম জানায়। স্যার, আপনার কেবিন একদম রেডি আছে, মিটিং শুরু হতে এখনো 8 ঘন্টা সময় আছে, আপনি আমার সাথে আসুন। ঋষি তনুর হাত ধরে এগিয়ে গিয়ে সব এমপ্লয়ীদের সামনে দাঁড়ায়। তারপর সবার উদ্দেশ্যে বলে, গুড মর্নিং গাইজ, আজ কিন্তু আমি একা আসিনি, আপনাদের সাথে একজন বিশেষ মানুষের পরিচয়টা আগে করিয়ে দিই। এই বলে তনুকে সবার সামনে আনে। Ladies and gentlemen, introducing my better half Tanushka Mukherjee, and also this company's 50% stake owner. সবাই তনুকে ওয়েলকাম জানায় এবং ওদের দুজনকে কংগ্রাচুলেশন বলে। তবে ঋষির এই অ্যানাউন্সমেন্টে এলিনা খুব একটা খুশি হয় না। আসলে এলিনা আগে থেকে জানে যে তনু এই কোম্পানির একজন সাধারণ ডিজাইনার। আসলে কলকাতার অফিসে তনুর চাকরি পাওয়ার সময় ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ এলিনাই নিয়েছিল। তাছাড়া আগের বছর ও যখন কলকাতা গিয়েছিল তখনও তনুকে দেখেছিল কলকাতার অফিসে কাজ করতে। সেই তনুই আজ বসের বউ এবং কোম্পানির পার্টনার। এই কথাটাও কিছুতেই মেনে নিতে পারে না।
এদিকে সবার সাথে আলাপ পরিচয় করিয়ে ঋষি তনুকে নিয়ে নিজের কেবিনে চলে যায় এবং এলিনাকেই দায়িত্ব দেয় তনুকে এই অফিসটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর। ঋষির কথায় এলিনা বলে, নিশ্চয়ই স্যার, আমি ম্যাডামকে অফিসটা দেখিয়ে আনছি। আসুন ম্যাডাম। তনু এলিনার সাথে অফিসটা দেখতে বেরিয়ে যায়। এলিনা লিফটে উঠে তনুকে একা পেয়ে বলে, কি ব্যাপার তনুষ্কা, তুমি তো বিশাল চালাক দেখছি। আমি যখন কলকাতার অফিসে গিয়েছিলাম তখন তোমার সাথে কথা বলেছিলাম, কিন্তু তোমার পেটে পেটে যে এত বুদ্ধি সেটা তো ভাই বুঝতে পারিনি। সবকিছু ছেড়ে দিয়ে একেবারে বসকে ফাঁসিয়ে ফেললে। সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হচ্ছে, আগে জানলে। এলিনার কথায় তনুর খারাপ লাগে, কিন্তু ও সেটা বুঝতে দেয় না, বরং এলিনার কথা কেটে হাসি মুখে স্পষ্ট করে বলে, আগে জানলে কি করতেন? ইন্টারভিউ তো আমাকে রিজেক্ট করে দিতেন, তাই তো? বুঝতে পারছি, একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে যে কিনা এই কোম্পানির একজন সাধারণ এমপ্লয়ি ছিল, আজ তাকেই ম্যাডাম বলে ডাকতে হচ্ছে, বসের বউ হিসেবে মেনে নিতে হচ্ছে, আপনি আগে করে সম্মান জানাতে হচ্ছে। খারাপ তো লাগারই কথা। এত বছর ধরে আপনি চাকরি করছেন, তারপরেও আমার মতো একটা সাধারণ এমপ্লয়ি বসের বউ হয়ে গেল। এটা ভাবতে নিশ্চয়ই আপনার ভালো লাগছে না? তুমি কি আমাকে ঠেস মেরে কথা শোনাচ্ছ? হ্যাঁ, না 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 না, একদমই না। আসলে আপনার মতো কোম্পানির বাকি 90% মহিলাও এই একই চিন্তাই করেন, আর আমি তাদের সবার মনের কথা খুব ভালো করে বুঝি, তাই বললাম আর কি। প্লিজ রাগ করবেন না। তনুর উত্তরে এলিনা আর কিছু বলার সাহস পায় না। অফিসটা ঘুরিয়ে ওকে ঋষির কেবিনে ফেরত নিয়ে আসে। ততক্ষণে মিটিং প্রায় শুরু হওয়ার পর্যায়ে। সবাই একসাথে মিটিং রুমে যায়, আর সেখানেও তনুর নতুন পরিচয় করিয়ে দেয় ক্লায়েন্টদের সঙ্গে। প্রায় ঘন্টা 3-4 মিটিং চলে। তারপর দুজনে একসাথে অফিসেই লাঞ্চ করে, তারপর বাড়ি চলে আসে। কিন্তু ঋষি তনুকে বাংলোর দরজায় নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তনু জিজ্ঞাসা করে, এই কি, আপনি ভিতরে যাবেন না? এখন কোথায় যাচ্ছেন? আমার একটা ছোট কাজ আছে, সন্ধ্যের মধ্যেই চলে আসবো, ততক্ষণ তুমি রেস্ট নাও। এই তো অফিস থেকে ফিরলেন, এখন আবার কি কাজ? সেসব তোমাকে এখন বলা যাবে না, সারপ্রাইজ। এই বলে ঋষি গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তনু বাংলোতে ঢুকে নিজের রুমে যায়, তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। সন্ধে প্রায় 6টা বাজে। তনু ঘুম থেকে উঠে দেখে ঋষি সবে দরজা খুলে ঢুকছে। ঋষিকে ওই সময় ঢুকতে দেখে তনু বলে, এ কি, 6টা বেজে গেছে, আপনি এতক্ষণ ধরে কোথায় ছিলেন? ওই যে বলে গিয়েছিলাম সারপ্রাইজ আছে, সেটারই ব্যবস্থা করছিলাম। এই বলে ঋষি কয়েকটা প্যাকেট তনুর হাতে ধরিয়ে দেয়। এই নাও, এই প্যাকেটে যেটা আছে সেটা পড়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো, আমরা একটা জায়গায় যাব। মানে এখন আবার আমরা কোথায় যাব? সেটা তো তোমাকে বলা যাবে না ম্যাডাম, গেলেই জানতে পারবে। আর দেরি করো না, আমি নিচে অপেক্ষা করছি। এই বলে ঋষি নিচে চলে যায়। তনু প্যাকেটটা খুলে দেখে একটা লাল রঙের শিফনের শাড়ি আছে, তার সাথে ডায়মন্ডের নেকলেস আর ইয়াররিংস। ও তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয়। কিছুক্ষণ পর ঋষি আবারও ঘরে আসে। দরজা খুলে তনুর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ওর যেন চোখের পলকই পড়ছে না। তারপর তনুর কাছে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার বলো তো, তুমি কি আমায় খুন করতে চাও? আজ তোমাকে এত সুন্দর কেন লাগছে? তনু লজ্জা পেয়ে মুখ নামিয়ে নেয়। সেটা দেখে ঋষি বলে, এখনই এত লজ্জা পেলে সারা রাত কি করবে শুনি? এসো আমার সাথে। এই বলে তনুর হাত ধরে রুম থেকে বেরিয়ে যায়। তারপর দুজনে গাড়িতে ওঠে। আজ ঋষি নিজেই গাড়ি ড্রাইভ করছে। প্রায় ঘন্টা 2 যাওয়ার পর একটা জায়গায় এসে গাড়ি দাঁড় করায়। তারপর তনুর চোখে একটা কালো রুমাল বেঁধে দেয়। রুমাল বাঁধার সময় তনু বলে, আরে আরে, এ কি আমার চোখ বাঁচছে কেন? মানে কোথায় এসেছি আমরা? আর কয়েক মিনিট, একটু পরেই দেখতে হবে কোথায় এসেছি। ভরসা রাখো আমার উপর। তনু আর কোনো কথা না বলে কিছুটা রাস্তায় ঋষির হাত ধরে এগিয়ে যায়। তারপরে একটা জায়গায় এনে তনুর চোখটা খুলে দেয়। চোখ খুলতেই তনু দেখে সামনে বিস্তর সমুদ্র, আর ওরা একটা পার্সোনাল ইয়াচের দিকে দাঁড়িয়ে আছে। আর জায়গাটা ছোট ছোট লাইট দিয়ে সম্পূর্ণ সাজানো। চারিদিকে লাল গোলাপ আর মোমবাতি জ্বলছে। তনু দেখে ঋষি ওর সামনে হাঁটু কেড়ে বসে আছে। ঋষিকে এভাবে দেখেও অবাক হয়ে যায়। ঋষি ওকে কিছু বলতে না দিয়েই নিজের কথা শুরু করে। তনু, আজ প্রথমবার আমি তোমাকে আমার মনের কথাগুলো বলতে চাই। আমি জানি তোমার আমার উপর অনেক অভিমান আছে। আজ তোমার সব অভিমান আমি দূর করে দিতে চাই। তুমি তো জানো আমি কখনোই বিয়ে, ভালোবাসা এইসব জিনিসে বিশ্বাস করতাম না। মেয়েদের সেভাবে পছন্দও করতাম না। আমার ছোটবেলার ঘটনাগুলো আমাকে সবসময় তাড়া করে বেড়াতো। কিন্তু তুমি প্রথম মেয়ে যে আমার জীবনে আসার পর আমার জীবনটাই বদলে গেছে। আমি সর্বদা চেয়েছি তোমাকে দূরে সরিয়ে রাখতে, কিন্তু জানি না কেন কোনোদিনই সেই চেষ্টায় আমি সফল হতে পারিনি। নিজের মনকে বোঝাতে পারিনি কি করে তোমার থেকে দূরে যেতে হয়। আমি যতবার তোমাকে কথা শুনিয়েছি, বাজে মন্তব্য করেছি, তোমার সাথে ঝগড়া করেছি, ততবার নিজেকে তার 1000 গুণ বেশি কষ্ট দিয়েছি। তাই আজ তোমার কাছে স্বীকার করছি যে আমি তোমাকে ভালোবাসি। সারা জীবন তোমাকে আমার স্ত্রী হিসেবে আমি আগলে রাখতে চাই। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমি সারা জীবন তোমার কাছেই থাকতে চাই। তোমার সাথে আমার ভালোবাসায় তোমায় ভরিয়ে দিতে চাই। আই লাভ ইউ তনু,
তুমি থাকবে তো আমার সাথে সারা জীবন? আই আই লাভ ইউ টু ঋষি। ঋষির মুখে এসব কথা শুনে তনু কেঁদে ফেলে। তারপর নিচে বসে ঋষিকে জড়িয়ে ধরে বলে, আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাবো না, সারা জীবন এইভাবেই তোমার পাশে থাকবো। তোমাকে আমি খুব 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 ভালোবাসি। তুমি আমাকে কি বলে ডাকবে? ঋষি তনুকে চেপে ধরে জিজ্ঞেস করে, আরেকবার ডাকো প্লিজ। ঋষি। তনু ঋষির চোখে চোখ রেখে বলে, ঋষি ঋষি ঋষি, আজ থেকে আমি তোমায় ঋষি বলেই ডাকবো, তুমি করেই বলবো। ঋষি তনুকে আবার জড়িয়ে ধরে। ওরা একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দেয়। তারপর ঋষি ওর হাত ধরে নিচে একটা কেবিনে নিয়ে যায়। সেখানে ওদের ডিনারের ব্যবস্থা করা আছে। তনু বলে, আজ আমি তোমাকে খাইয়ে দেবো। সে কি, আজ কোন দিকে সূর্য উঠেছে ম্যাডাম? সবসময় তো আমিই আপনাকে খাইয়ে দিই, আজ হঠাৎ আপনি? এতদিন আমি তোমাকে ভালোবাসি বলেছিলাম, কিন্তু তুমি নিজের মুখে কোনোদিনও বলনি। যদিও আমি জানতাম যে তুমি আমায় ভালোবাসো, তবু নিজের মুখে স্বীকার তো কখনো করনি, তাই খাইয়ে দিনি। আজ যখন স্বীকার করেই নিলে, তাহলে আমাকেও তো কিছু একটা গিফট দিতে হয়। ধরে নাও, এটাই তোমার গিফট। হে বাবা, এটা আগে জানলে আমি তো কবেই বলে দিতাম। ঋষির কথা শুনে তনু হেসে ওঠে। ঋষিও হাসতে থাকে। তারপর দুজনে একই থালা থেকে খেতে শুরু করে। প্রথমে তনু ঋষিকে খাইয়ে দেয়, তারপর ঋষি তনুকে। ডিনার করে ঋষি তনুকে পাশের একটা রুমে নিয়ে যায়। রুমটা অসাধারণ সাজানো, চারিদিকে গোলাপের সুবাস, বিছানা ভর্তি গোলাপ ফুল ছড়ানো। রুমটায় প্রচুর মোমবাতি জ্বলছে আর হালকা মিউজিক বাজছে। একটা মায়াবী মোহ যেন তনু আর ঋষিকে ঘিরে ধরছে। ওরা একে অপরের কাছাকাছি চলে আসে। ঠিক তখনই ঋষি রুমের ড্রয়ার থেকে একটা পেপার বের করে তনুর হাতে দিয়ে বলে, দেখো তো, এই পেপারটা চিনতে পারো কিনা? এটা তো সেই কন্ট্রাক্ট। তনু পেপারটা হাতে নিয়ে দেখে, এটা ওদের ম্যারেজের কন্ট্রাক্ট পেপার। এখানে লেখা আছে, আমি তোমার জীবনে 3 বছর থাকবো, তোমাকে সন্তান জন্ম দিয়ে চলে যাব। এই এক টুকরো কাগজ আমাদের জীবনের সমস্ত ভালো লাগাকে মুছে দিতে পারে। ঠিক বলেছ। ঋষি তনুর হাত থেকে পেপারটা কেড়ে নেয়। এই এক টুকরো কাগজ যতক্ষণ থাকবে, ততক্ষণ আমাদের সম্পর্কের সঠিক মূল্যায়ন হবে না। আমাদের ভালোবাসার মাঝখানে একটা কাঁটা বিঁধে থাকবে। তাই আজ এই মুহূর্তে এই কন্ট্রাক্ট পেপার আমি আমাদের জীবন থেকে চিরতরে বিদায় করলাম। এই বলে পাশে টেবিলে রাখা মোমবাতির শিখায় পেপারটা জ্বালিয়ে দেয়। ঋষি যে এমন কিছু করবে সেটা তনু আগে বুঝতে পারেনি, তাই অবাক হয়ে ঋষির দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, সত্যি তাহলে আমাদের মাঝখানে আর কোনো কন্ট্রাক্ট নেই? আমি সারা জীবন তোমার সাথে থাকতে পারবো? শুধু এক জীবন নয়, তুমি আমার সাথে 7 জন্ম থাকবে, কথা দিলাম। এই বলে ঋষি তনুকে জড়িয়ে ধরে কপালে কিস করে। তারপর গোলাপ ফুল ছড়ানো খাটে ওকে শুইয়ে দেয় আর নিজেও ওর পাশে এসে শুয়ে পড়ে। আজ থেকে আমি তোমাকে পুরো নিজের করে পেতে চাই। আজ থেকে আমাদের দাম্পত্য জীবনের শুরু হবে। আমিও তাই চাই। তনুর উত্তরে ঋষি ওর গালে কিস করে। তারপর ওই মায়াবী আলোয় ঋষি তনুর ঠোঁট দুটো দখল করে। ধীরে ধীরে তনুর শরীর থেকে সমস্ত আবরণ মুক্ত হয়ে যায়। রাত বাড়ার সাথে সাথে দুজনের ভালোবাসা আরো গভীর হতে থাকে। দুটো মনের সাথে আজ দুটো শরীরও মিলেমিশে একাকার হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তনু দেখে ঋষি ওর দিকে তাকিয়ে আছে। গুড মর্নিং, আজ অফিস আছে তো? হ্যাঁ, কিন্তু একটু বেলায় যাবো। আপাতত তোমাকে নিয়ে একটু শপিং এ বেরোবো। যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তনু আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। তারপর দুজনে ওখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় বেশ কয়েকটা জায়গায় ওরা জিনিসপত্র কেনার জন্য দাঁড়ায়, কিন্তু বারবারই মনে হতে থাকে কেউ হয়তো ওদের পেছন থেকে ফলো করছে। অনেকটা বেলা হয়ে যেতে রাস্তাতে একটা রেস্তোরাঁতে ওরা ব্রেকফাস্ট করতে দাঁড়ায়। সেখানে তনু বেশ অন্যমনস্ক থাকায় ঋষি জিজ্ঞেস করে, কি ব্যাপার তনু? অনেকক্ষণ ধরে খেয়াল করছি বড্ড অন্যমনস্ক আছো। কি ভাবছো এত? না, তেমন কিছু নয়, তবে অনেকক্ষণ ধরে মনে হচ্ছে আমাদেরকে যেন কেউ একজন ফলো করছে, কিন্তু কাউকে সেভাবে আমি দেখতেও পাচ্ছি না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। ঋষি তনুর কথা শুনে চারিদিকে তাকায়, কিন্তু কাউকেই সেভাবে দেখতে পায় না। তাই বলে, ধুর, ওসব তোমার মনের ভুল, কেউ কোথাও নেই। চলো তাড়াতাড়ি গিয়ে লাঞ্চ করি, খুব খিদে পেয়ে গেছে। তনু আর কোনো কথা না বাড়িয়ে ঋষির সাথে লাঞ্চ করতে রেস্টুরেন্টে ঢুকে যায়। ঋষি খাবার অর্ডার দিয়ে তনুর পাশে এসে বসে, কিন্তু তনুর তখনও মনে হয় ওদেরকে কেউ ফলো করছে। তাই ও খুব অন্যমনস্ক হয়ে থাকে। সেটা দেখে ঋষি জিজ্ঞেস করে, কি হলো তনু, তুমি এখনো ভুলভাল ভাবছো? ততক্ষণে ওদের টেবিলে খাবার চলে আসে। ঋষির কথায় তনু আর কোনো উত্তর না দিয়ে স্বাভাবিক আচরণ করে এবং খাবার খেতে শুরু করে। ঋষি তনুকে স্বাভাবিক করার জন্য নিজের হাতে ওকে খাইয়ে দেয়। তনুর অস্থিরতা কমতে দেখে ঋষি মনে মনে বলে ওঠে, আমি জানি তনু আমাদেরকে কে ফলো করছে, কিন্তু তোমাকে এখন এসব কথা কিছুই বলতে পারবো না। আমি চাই না এখানে এসে তুমি ভয়ে ভয়ে থাকো।
তারপর ওরা খাওয়া দাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে মালদ্বীপে গতকাল অভির শো দেখতে গিয়ে কপাল কেটে যাওয়ার কারণে নেহাকে টিটেনাস নিতে হয়েছিল, তাই রাত থেকে ওর খুব জ্বর। সেই জন্য আজ একটু বেলা করে কাছে একটা স্পটে নেহা, রানা, অভি বেড়াতে গেছে। অভিকে নিয়ে বেড়াতে যাওয়ার ইচ্ছা রানার একদমই ছিল না। কিন্তু নেহার জেদের কাছে ও হার স্বীকার করে নিয়েছে। রানা নেহার হাতটা শক্ত করে ধরে আছে যাতে আজ আর কোনো বিপদ না হয়, কিন্তু নেহা অভির সাথেই গল্প করে যাচ্ছে। ওরা তিনজনে বিচের ধারে এসে বসে। এমন সময় অভি বলে ওঠে, 2 দিন পরে আরেকটা কনসার্ট আছে এখানে, তারপরে কলকাতা ফিরবো। আগামী সপ্তাহ কলকাতায় একটা শো আছে। ওমা তাই নাকি? এটা তো দারুণ খবর। তাহলে আমাদের সাথেই ফিরে চল। দেখছি যদি টাইম ম্যানেজ করতে পারি তাহলে তোদের সাথেই ফিরে যাবো। তবে তুই যাই বল, কালকের শোটা কিন্তু তুই একেবারে জমিয়ে দিয়েছিস। আর তোর ফিমেল ফ্যানরা তো তোর গলা শোনার জন্য একেবারে পাগলের মতো লাফাচ্ছিল। উফ, দারুণ ছিল রে কালকের ইভিনিংটা। নেহার কথা শুনে অভি হাসে। রানার মনে মনে খুব হিংসা হয়। ফাটাফাটি ছিল। আমিও এটা বুঝতে পারি না যে মেয়েরা তোমার জন্য তো পাগল কেন। ওই তো চিৎকার করে করে গান গাও, ওই গানের তো কোনো মাথা মুন্ডু নেই। নেহা, তাহলে আমাদের সাথে কলকাতায় ফিরে চলো। একদম বাজে কথা বলবে না তো। তুমি গানের কি বোঝো গো? এক কাজ করো, আগে একটা গান করে দেখাও তো, তারপর যত সব বড় বড় কথাগুলো বলবে। তোমার কি মনে হয় আমি গান করতে জানি না? ঠিক আছে, জানো যখন তখন করেই দেখাও না, আমরাও একটু শুনি তোমার গান। রানা উঠে গিয়ে একটা উঁচু পাথরে বসে গান শুরু করে। ধীরে ধীরে জায়গাটা ভিড় হয়ে যায়। গান শেষ হলে আশেপাশে সবাই এসে রানার হাত ধরে হ্যান্ডশেক করে হাততালি দেয়। রানা নেহার দিকে তাকায়। কি ম্যাডাম, গানটা কেমন লাগলো? বেশ ভালো। তুমি যে এত সুন্দর গান করতে পারো এটা তো আগে জানতাম না। জানার ইচ্ছা থাকলেই জানতে পারতে। অভি রানাকে আনন্দ সহকারে জড়িয়ে ধরে। সত্যি সত্যি রানা, ফাটাফাটি গেয়েছো গানটা। তোমার তো আমার থেকেও ভালো গলা। আজ থেকে কিন্তু আমি তোমার ফ্যান হয়ে গেলাম। এরপর যখনই তোমার সাথে দেখা হবে তখনই কিন্তু আমাকে গান শোনাতে হবে। হ্যাঁ, দেখ নেহা, তুই কত লাকি। তোর বাড়িতে এত ভালো গায়ক আছে যে তোকে আর ভিড়ের মধ্যে গিয়ে গান শুনতে হবে না আমার। সে ঘুরে বালি, এমন করে বলছিস যেন আমি বললেই রানা আমাকে গান শোনাবে গে। কেন, আমি কি তোমার কোনো কথা শুনি না? তাই নাকি? তুমি আমার কথা শোনো বুঝি? তাহলে তোমাকে যে সব সময় মেয়েদের সাথে করতে বারণ করি, কই সেটা তো শোনো না। নেহা, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। ইনসাল্ট কাকে বলে জানো তুমি? নেহা রানার ঝগড়া দেখে অভিবেশ বিরক্ত হয়। কি হলো বলো, জানো তুমি? উফ, আরে তোরা থামবি? সব সময় ঝগড়া করেই যাচ্ছিস তোরা। চল, সন্ধে হয়ে গেছে, হোটেলে ফিরতে হবে। হ্যাঁ। এই বলে অভি ওদের দুজনকে নিয়ে হোটেলের দিকে এগিয়ে যায়। এদিকে কলকাতায় তনু নেই বলে তুয়ার মনটা খারাপ হয়ে আছে। বীণা দেবী এসে তুয়াকে ডিনারের জন্য ডেকে নিয়ে যায়। ডিনার টেবিল একদম সাজানো, সবাই মোটামুটি বসে পড়েছে। মল্লিকা দেবী এসে নিজের চেয়ারে বসেন। তখনই ঋষির কাকা মলয় বাবু বলে ওঠেন, আচ্ছা তুয়া, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তারপর তো মা অসুস্থ হয়ে পড়লো, তাই দোকানটা আমাকেই সামলাতে হতো। সেই জন্য আর পড়াশোনাটা আমি করতে পারিনি। কিসের দোকান? ফুলের দোকান। ওই বস্তির মুখে যে বড় বাজারটা আছে না, ওখানেই মা একটা ছোট দোকান ভাড়া নিয়েছিল। তা প্রায় 18-19 বছর আগেকার কথা। মা ওখানে ফুল বিক্রি করতো। সেই দোকান চালিয়ে তো মা আমাকে পড়াশোনাটা শিখিয়েছেন, সংসার চালিয়েছেন। তারপর একটু একটু করে টাকা জমিয়ে মা ওই দোকানটা কিনে নিয়েছিল। কিন্তু তার কয়েক বছর পরেই মা অসুস্থ হয়ে পড়লো। তখন আমি সবে 12-এ পড়ি। কোনো মতে উচ্চ মাধ্যমিকটা পাস করলাম। তারপর থেকেই তো মাকে দেখাশোনা করা, দোকান চালানো, সংসারের কাজ সবটাই আমি একা হাতে করে চলেছি। তাই আর ওই পড়াশোনাটা করা হয়ে ওঠেনি। বাহ, তোমার মা তো রত্নগর্ভা। তোমার মতন সন্তান কজনই বা পায়। ঠিক বলেছো দাদা, তুমি তো এখন ফ্রি আছো তুয়া, চাইলে আবার পড়াশোনাটা শুরু করতে পারো। হ্যাঁ, মলয় তো ঠিকই বলেছে, তুমি চাইলে আবার পড়াশোনা শুরু করতে পারো। উচ্চ মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল? ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম। অঙ্ক আর জীবন বিজ্ঞানে লেটার ছিল। খুব ইচ্ছা ছিল জানেন, কলেজে ভর্তি হবো, মাস্টার্স করবো। কিন্তু তখন তো মায়ের শরীরের যা অবস্থা ছিল, এই স্বপ্ন দেখা আর চাঁদে হাত দেওয়া দুটোই আমার জন্য তখন সমান ছিল। চিন্তা করো না, তোমার সব স্বপ্ন সত্যি হবে। আমি নিজে তোমাকে এবছর কলেজে ভর্তি করে দেব। এখানকার নামকরা কলেজ থেকে তুমি পাশ করে বেরোবে। হ্যাঁ, সেটাই সেটাই। তুমি এতদিন যা কষ্ট করার করেছো, এখন তো তুমি আমাদের কাছে আছো। তাই আর চিন্তা করো না মা, তুমি শুধু মন দিয়ে পড়াশোনাটা করো। আশ্চর্য! অবিনাশ বাবু আর মলয় বাবুর এই কথা শুনে মল্লিকা দেবী ভীষণ রেগে যান। মানে তোমরা এমন ভাবে কথা বলছো যেন ও এখানে সারা জীবনটা থাকবে। হ্যাঁ, এখানেই তো থাকবে। ওর মা এখন অসুস্থ, ওর মাকে ছাড়াও কোথায় যাবে? ও কোথায় যাবে, কোথায় থাকবে, সেই দায়িত্ব আমরা কেন নেব? এতক্ষণ তুয়া চুপ করে কথাগুলো শুনছিল। এবার রেগে গিয়ে উঠে দাঁড়ায়। এই যে মল্লিকা মুখার্জি, শুনে রাখুন, হ্যাঁ, আমার নিজেরও আপনার এই প্রাসাদে থাকার কোনো ইচ্ছে নেই। আপনার মতো একজন নীচ মানসিকতার মহিলার সাথে আমি কখনোই এক বাড়িতে থাকতে চাই না, সত্যি বলছি। শুধুমাত্র আমার মা অসুস্থ আর আমার দাদা আমাকে এখানে থাকতে বলেছে, তাই আমি আছি। আর এই যে একটু আগে বললেন না আমার কোনো দায়িত্ব নাকি আপনাদের নেই,
কোনো দায়িত্ব যখন নেবেন না, তাহলে অহেতুক আমার বিয়ের দিন বিয়ে ভাঙতে গিয়েছিলেন কেন? হ্যাঁ, আপনি যদি সেদিন আমার বিয়েটা না ভাঙতেন, তাহলে তো আমার মা অসুস্থ হয়ে পড়তো না, আর আমিও তো আপনার ঘরে এসে বসতাম না। এসব কি বলছো তুমি তুয়া? তোমার মুখে এই সমস্ত কথা শুনে সবাই অবাক হয়ে যায়। অবিনাশ বাবু জিজ্ঞেস করেন, তোমার বিয়ে মা ভেঙেছে? হ্যাঁ, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করুন। দরকার হলে দাদা অথবা তনুকে জিজ্ঞেসও করতে পারেন, ওরা সবাই তো এই ঘটনার সাক্ষী। এসব আমাকে কি শুনতে হচ্ছে মা? তুমি এরকম একটা ঘৃণ্য কাজ করেছো? আমি মোটেও কোনো ঘৃণ্য কাজ করিনি, বরং একটা ভালো পরিবারকে, একটা ভালো ছেলেকে এই মা মেয়ের হাত থেকে আমি বাঁচিয়ে দিয়েছি। উমা নিজের মেয়ের জন্ম পরিচয় লুকিয়ে ছেলের বাড়ির লোককে ঠকাচ্ছিল, বিয়ে দিয়ে দিচ্ছিল। আমি শুধু ওদেরকে এই মেয়েটার জন্ম বৃত্তান্তটা জানিয়ে দিয়েছি, ব্যাস। বাকি ডিসিশন ওরাই নিয়েছে। ওরা বিয়ে ভেঙে ছেলেকে আসর থেকে তুলে নিয়ে গেছে, তারপরেই তো উমার স্ট্রোকটা হয়েছে। আর তোর ছেলের মাথাটা খারাপ হয়ে গেছে রে, তাই উমাকে এখানে নিয়ে চলে এসেছে, আর তার খেসারত আমাকে দিতে হচ্ছে। এই থার্ড ক্লাস মেয়েটার সাথে একই ডাইনিং টেবিলে বসে আমাকে খেতে হচ্ছে। এই যে মল্লিকা মুখার্জি, একদম চুপ। হ্যাঁ, একদম চুপ। অনেকক্ষণ ধরে আপনার ফালতু কথা আমি কিন্তু শুনে যাচ্ছি। আমি এই টেবিলে খেতে বসেছি বলে এই টেবিলটা বুঝি অসৎ হয়ে গেছে, তাই না? তাহলে তো এটা এখানে রাখা উচিতই না। দাঁড়ান দাঁড়ান, আমি সেই ব্যবস্থা করি আগে। এই বলে তুয়া পাশে রাখা একটা বড় ফুলদানি তুলে এনে কাঁচের ডাইনিং টেবিলটার উপরে জোরে মারতে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। অবিনাশ বাবু তুয়ার হাতটা ধরে ফেলেন আর সঙ্গে সঙ্গে বলে ওঠেন, কি করছিস তুই? এটা ভেঙে যাবে তো। এই আপনি আমাকে ছেড়ে দিন বলছি। এই তুয়ার মাথা গরম হয়ে গেলে কিন্তু তুয়ার তাণ্ডব চালায়। এরকম করতে নেই, আমার কথাটা শোন। আজ এই বাড়িতে তাণ্ডব চলবে, আমি কারোর কথা শুনবো না। তুই এখন ফুলদানিটা হাত থেকে রাখ, আগে আমাকে দে বলছি। না 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 না, আমি কোনো কথা শুনবো না। আজ আমি আপনার মায়ের মাথা এই ফুলদানি দিয়ে ভেঙেই রাখো। দেখেছিস এই মেয়ের গন্ধ দেখেছিস? একেবারে গুন্ডা মেয়ে একটা নিয়ে আবার কথা বলছেন। হ্যাঁ, আবার কথা বলছেন। আপনার জন্য তো এটাই ঠিক হতো। আমি বলছি অবিনাশ, এই বাড়িতে ওকে রেখে কিন্তু তোরা খুব ভুল করছিস। এই মল্লিকা মুখার্জি, আবার এক কথা, আমি কোথাও যাব না। আমি কিন্তু তোমাকে বারণ করেছি আমার সঙ্গে এরকম। মল্লিকা দেবী পুরো কথা বলতে না বলতেই তুয়া বলে উঠলো, যতদিন না সত্যিটা সামনে আসছে ততদিন আমি কোথাও যাব না। আর আমাকে যদি দাঁড়ানোর কোনো প্ল্যান এই মল্লিকা মুখার্জি করে, তাহলে ওনাকে কিন্তু এই বাড়ি থেকে আমি রাস্তায় নামাবো। কথাটা আমার মনে রাখবেন মল্লিকা মুখার্জি। তুয়া এই বলে চলে যায়। মল্লিকা মুখার্জি সবার দিকে তাকায়, বুঝতে পারে না কি বলবে। মনে মনে একটু ভয়ও পায় সে। উনি আর বেশিক্ষণ না থেকে তাড়াতাড়ি নিজের রুমে চলে যান। উনি চলে গেলে অবিনাশ বাবু, মলয় বাবু, বীণা দেবী তিনজনেই হেসে ওঠে। জানিস তো দাদা, আমার মনে হচ্ছে মাকে এই মেয়েই পথে আনতে পারবে। তুই দেখিস, আমার কথাই মিলবে। তোরও তাই মনে হয়? আমারও মনে হয় রে। তুয়া আমার মেয়ে। না মনে হয় কি আছে দাদা? একবার তুই ওর মুখটা ভালো করে দেখেছিস? হ্যাঁ, পুরো তোর মুখটা বসানো রয়েছে রে। আমারও এটাই মনে হয়। তুয়া আমারই মেয়ে। ওর কাছে আসলে আমার মনে হয় ও আমার খুব আপন রে। তুয়াকে দেখলে মনেই হয় না ওই পরিবারের মেয়ে নয়। আমারও তো নিজের সন্তান বলে মনে হয় রে ওকে। যেমন ঋষি আমার কাছে আসলে মনে হয়, ঠিক তুয়াও আমার কাছে এসে দাঁড়ালেই তেমনই অনুভূতি হয় রে। মলয় বাবু আর কিচ্ছু বলেন না। এখন এসব কথা ছাড়, কত রাত হয়ে গেছে, খেয়াল আছে কি? যাও সবাই শুয়ে পড়ো, শুতে যাও। গুড নাইট। মুম্বাইতে ঋষি আর তনু মিটিং সেরে গাড়ি নিয়ে বাড়ির দিকে যায়। ঋষি গাড়িতে বলে, বাইরে কত ডিনার করবে? মনটা কেমন যেন একটু সুশি করছে। কি? এই বলি একটা মিষ্টি হাসি তনু ঋষির কাঁধে মাথা রাখে। কিন্তু আমার তো পেটটা ভর্তি, আমার আর এখন কিছু খেতে ইচ্ছা করছে না। এখন কি মনে হচ্ছে বলো তো আমার? কি বলো? শুধু মনে হচ্ছে কখন বাড়ি যাবো, প্রচন্ড ঘুম পাচ্ছে। ঠিক আছে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি কাউকে বলবো স্যুপ বানিয়ে দিতে। তুমি স্যুপটা খেয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, আমরা অন্য একদিন যাবো। সেদিন না হয় তুমি যেটা খেতে চাইবে সেটাই খেও। ক্রেজি একটা। এই ছোট্ট জিনিসে আমি কেন কিছু মনে করবো? তুমি সব ভেবো না তো। তনু আর একটু কাছে চলে আসে ঋষির। ঋষি ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে জানলার বাইরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ঢুকে যায় ওরা। তনু বাড়ি ঢুকেই নিজের রুমে চলে যায়। তনু ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। তোমার কি শরীর খারাপ লাগছে তনু? না, আমি ঠিক আছি, শুধু খুব ঘুম পাচ্ছে। আমার কিন্তু মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ আমার থেকে। না রে বাবা, মানুষের কি ঘুম পেতে পারে না? আচ্ছা তাহলে ঠিক আছে, স্যুপ আনতে বলেছি, স্যুপটা খেয়ে তারপর ঘুমিয়ে পড়ো, কেমন? তনু মাথা নেড়ে সম্মতি জানায়। ওদিকে কলকাতাতে রাত 10টা বাজে। তুয়ার ঘুম আসছে না। একবার বিছানার এপাশ একবার বিছানার ওপাশ এই করে চলেছে তুয়া, আর ভাবছে, ধুর, রাতের বেলা ঘুম না আসলে না মোটে ভালো লাগে না। কি করি এখন? কটা বাজলো? মাকে গিয়ে একবার ফোন করবো।
ফোনটা হাতে নেয় তুয়া। দেখি একবার ফোন করে। মার সাথে একটু কথা বলবে বলে ফোন হাতে নিয়ে বাইরে যায় তুয়া। মল্লিকা দেবীর ঘরের সামনে দিয়েই হাঁটা চলা করছিল। ওখান দিয়ে যেতে গিয়ে তুয়া কিছু কথা শুনতে পায়। আরে, মল্লিকা মুখার্জির ঘর থেকে কথা আসছে মনে হচ্ছে। এত রাত হয়ে গেছে, উনি এখনো ঘুমাননি? কার সঙ্গে কথা বলছে? তুয়া এবার মল্লিকা দেবীর ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ, কারোর সাথে ফোনে কথা বলছে মনে হচ্ছে। আমার প্রথম থেকেই সন্দেহ হয় এই মহিলাটার ওপর। দেখি তো এটা কি বলছে। দরজার একটু সামনে গিয়ে ভেতরে উঁকি মারতেই দেখে মল্লিকা দেবী কাউকে ফোনে বলছে। তুমি কাজটা করতে পারবে তো? তনু যেন পিছে না ফেরে। হ্যাঁ, তুয়া শুনে অবাক। ওর হাতে মোবাইল ছিল, সেটা দিয়ে তুয়া ভিডিও করে। আজ রাতেই যেন তনু শেষ হয়ে যায়। কি করতে বলেছে আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো। আজ রাতে তনুকে মারার কথা ভাবছে এই মল্লিকা মুখার্জি। মাগো, আমি তো ভাবতেই পারছি না উনি উনি এতটা কারোর ক্ষতি করতে পারেন। সোপ করতে বলেছে ঋষি ওর জন্য। ওই সোপ যেন ওর মৃত্যুর কারণ হয়। অনেক চালিয়েছে মেয়েটা আমাকে। দাদু ভাইকে পুরো নিজের হতে করে নিয়েছে। তুয়া শুনছে আর অবাক হয়ে যাচ্ছে। এখনো বুঝতে পারছে কেন মল্লিকা দেবী তনুকে মারতে চাইছে। শোনো, তনুর সোপের মধ্যেই পয়জনটা মিশিয়ে দাও, যাতে এই সোপ তনুর জীবনের শেষ খাওয়া হয়। তুয়া এই পর্যন্ত ভিডিও করে ওখানে আর দাঁড়ায় না। তনু তাড়াতাড়ি নিজের ঘরে চলে যায়। হাত পা কাঁপতে শুরু করেছে ওর। নিজের ঘরে গিয়ে ভাবে কি করবে এখন। তনুকে বাঁচাতে হবে, তাই কোনো কিছু না ভেবে ঋষির ফোনে ভিডিওটা পাঠিয়ে দেয়। মুম্বাইতে বিছানায় তনু তখন শুয়েছিল। একজন সার্ভেন্ট এসে এক বাটি সোপ আর ঋষির জন্য এক কাপ কফি দিয়ে যায়। ঋষি কফিটা হাতে নিয়ে বসে। তনু, সুপটা গরম গরম খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। হ্যাঁ, খাচ্ছে। এই বলে তনু তখনও বিছানায় শুয়ে রয়েছে। তনু জানে না খেলে ওর ছাড় নেই, তাই আর কোনো বাহানা না করে তনু বিছানায় উঠে বসে। সুপের বাটি আর সুপের চামচটা হাতে নেয়। তখনই ঋষির ফোনে একটা নোটিফিকেশন আসে। ঋষি ফোনটা হাতে নিয়ে দেখে তুয়া কোনো ভিডিও পাঠিয়েছে। ঋষি অবাক হয়ে মনে মনে ভাবে, তুয়া ভিডিও পাঠিয়েছে? ঋষি ভিডিওটা চালায়। ভিডিওটা চালিয়ে মল্লিকা মুখার্জির মুখের কথাগুলো শুনে ও পুরো হাঁ হয়ে যায়। তনুর দিকে তাকিয়ে দেখে তনু এক চামচ সোপ ওর মুখে ঢোকাতে যাবে, আর ঠিক তখনই ঋষি চিৎকার করে ওঠে। তনু ফেলে দাও, ফেলে দাও, ওটা খেও না। ঋষি চিৎকার করে ওঠে। ঋষি সোফা ছেড়ে উঠে গিয়ে দৌড়ে চামচটা ফেলে দেয়। তারপর বাটিটা সরিয়ে দিয়ে তনুকে জড়িয়ে ধরে। তুমি তুমি সুপটা একটু খাওনি তো তনু? না, আমি খাইনি। খাওয়ার আগেই তো তুমি ফেলে দিলে। কি হয়েছে বলো তো, ফেললে কেন ওটা? আমি ওটা ফেলে দিয়েছি কারণ সুপে বিষ ছিল। বিষ? আমার সুপে বিষ? তনু অবাক হয়ে যায়। তনু আবার প্রশ্ন করে, তুমি কি করে জানলে? আর বিষ খেয়ে দেবে? কিভাবে এলো এটা? হ্যাঁ হ্যাঁ, তোমার সুপে বিষ। আমি জানলাম কি করে? এই দেখো একবার। ঋষি তনুকে ভিডিওটা দেখায়। তনু তো পুরো অবাক হয়ে যায়। মল্লিকা মুখার্জি এর মানুষ খুন করতেও আটকায় না। ঋষি তনুকে আঁকড়ে জড়িয়ে ধরে, তনু ওকে আঁকড়ে জড়িয়ে ধরে। আমি ভাবতে পারছি না আমার ঠাম্মা তোমাকে মারতে চাইছে কেন। ওনাকে ঠাম্মা বলতে আমার ঘেন্না করছে। ঋষির চোখে জল আর মনে ওর এক রাশ রাগ। ও তনুকে জড়িয়ে ধরে। আমি মল্লিকা মুখার্জিকে ছাড়বো না। আমার এত বড় ক্ষতি করার আগে একবারও ভাবলো না ঠাম্মা। আর যেই অপরাধ উনি করতে যাচ্ছিলেন তার কোনো ক্ষমা নেই। আমি ওনাকে জেলের ঘানি টানাবো। আমি আসছি মল্লিকা মুখার্জি, আমি আসছি। তুমি এতদিন আমার ভালো দিকটা দেখেছো, কিন্তু খারাপ দিক এইবার দেখবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। তুয়া সকালে উঠে মার সাথে দেখা করে নিচে ডাইনিং রুমে আসে। নিচে সবাই সবার মতো কাজ করছে, কিন্তু মল্লিকা দেবী নেই। মল্লিকা মুখার্জি এখনো নিচে নামেনি। দেখি তো এটা কি করছে। তুয়া ধীরে ধীরে ওপরে গিয়ে মল্লিকা দেবীর ঘরে যায়। মল্লিকা দেবী একটা সোফায় বসে নিউজ পেপার পড়ছে। তুয়া ঘরে ঢুকে সোজা বিছানায় শুয়ে পড়ে। আরে দারুণ তো বিছানাটা। কি নরম, একেবারে ডুবে যাচ্ছে তো। মল্লিকা দেবীকে বিছানায় দেখে রেগে যায় ভীষণ। এই মেয়ে, আমার বিছানা থেকে ওঠো। বিছানা থেকে ওঠো। কেন শুয়েছ তুমি আমার বিছানায়? নামো, তাড়াতাড়ি নামো। তোমার সাহস কি করে হয় আমার ঘরে ঢোকার? তুয়া বিছানার মাঝখানে বাবু হয়ে বসে পড়ে। আসলে মল্লিকা বুড়ি, আমার সাহসটা বরাবরই একটু বেশি। হ্যাঁ, এই মেয়ে, তুমি আমাকে নাম ধরে বুড়ি বলে ডাকলে কেন? একটা বস্তির মেয়ে, সে আমার বাড়িতে ঢুকে আমার সাথে অসভ্যতামি করছে। মনে হচ্ছে এখনই ঘর ধাক্কা দিয়ে বের করে দিই আমি তোমাকে। তুয়া ওনার কথা শুনে জোরে জোরে হাসে। আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করা কিন্তু এত সহজ না বুড়ি। প্রথমত, তুমি আমাকে নাতনি বলে মানো না। আমার সাথে প্রথম থেকে খারাপ ব্যবহার করে এসেছো, আমার ক্ষতি করেছো, তাই তোমাকে তো সম্মান দিয়ে ম্যাডাম বলতে পারছি না বুড়ি। মল্লিকা দেবী রাগে চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। আর তুমি যেহেতু আমাকে নাতনি বলে মানো না, তাই তোমাকে ঠাম্মা বলার কোনো ইচ্ছে আমার নেই। তাই তোমার নামটাই বেটার তোমাকে ডাকার জন্য। আর বুড়ি বলছি কারণ যতই সেজে গুজে ফুলটুসি হয়ে থাকো না কেন, বয়স তো অনেক হয়েছে বুড়ি।
বুড়িকে তো তাই বুড়ি লাগবে, শুধু বুড়ি বলতে কেমন যেন লাগছিল, তাই মল্লিকার সাথে বুড়িটাকে আমি যোগ করে দিলাম, মল্লিকা বুড়ি। নামটা ভালো না? মল্লিকা দেবী ভীষণ রেগে যায়। একটা চোর মেরে তোমার সব কটা দাঁত আমি ফেলে দেবো, যাও প্লিজ আমার ঘর থেকে। আমার এখন চাউমিন খেতে খুব ইচ্ছা করছে মল্লিকা বুড়ি, তাই ভাবছি তুমি তো এত বড় লোক, নানা ধরনের বড় বড় রেস্টুরেন্ট থেকে চাউমিন খেয়েছো, তো খেয়েছো যখন নিশ্চয়ই বানাতেও পারবে, যাও না যাও, ভালো করে চাউমিন বানিয়ে নিয়ে এসো তো আমার জন্য। কি কি তোমার সাহস তো কম না, তুমি তুমি আমাকে আমাকে অর্ডার করছো, তোমার জন্য আমি চাউমিন রান্না করবো, এটা তুমি ভাবলে কি করে? করবে করবে বুড়ি, সব করবে। আগে একটা জিনিস তোমাকে দেখাই, হ্যাঁ। এই বলে ফোন থেকে ভিডিওটা বের করে মল্লিকা দেবীর সামনে কালকে যে ভিডিওটা করেছিল সেটা দেখায়। ভিডিওটা দেখে উনি একটু ভয় পেয়ে যান। এটা 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 তুমি কোথা থেকে পেলে? তুমি তুমি রাতের বেলা আমার ঘরের সামনে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে? শুধু শুনিনি, ভিডিও করেছি। তুমি তুমি আমাকে ফোনটা দাও, দাও বলছি, ভিডিওটা ডিলিট করো, না হলে কিন্তু তোমার অবস্থা। কি করবে? আমাকে মারবে? হ্যাঁ, আর কতজনকে মারবে তুমি? এই ভিডিওটা দুজনের কাছে চলে গেছে, বুঝেছো? আমার কিছু হলে কিন্তু এই ভিডিওটা সোজা প্রথমে সোশ্যাল মিডিয়ায় টেলিকাস্ট হবে, আর তারপরে পুলিশের কাছে যাবে। তাই আমাকে কিছু করার আগে নিজের কি হবে সেটা একবার ভেবে না বুড়ি। তোমার তোমার খুব চালাকি বুদ্ধি দেখছি, মল্লিকা মুখার্জিকে পেঁচে ফেলার চেষ্টা করছো এই তুমি। আসলে কি বলতো, তোমারই তো নাতনি, একই রক্ত রয়েছে তোমার আর আমার শরীরে, তাই বুদ্ধিটাও ঠিক তোমার মতো, বুঝেছো তো? তুমি বুদ্ধিটাকে মানুষের ক্ষতি করার জন্য চালাও, আর আমি মানুষের ভালো করার জন্য কাজে লাগাই। আসলে আমার মার রক্ত তো আছে আমার শরীরে, তাই না? তাই খারাপ হতে আমি আর পারলাম না। এবার যদি তুমি না চাও যে আমি এই ভিডিওটা সবাইকে দেখাই, তাহলে যেটা বলছি সেটা করো। আমি রান্না করতে পারবো না। ঠিক আছে, আমি সবাইকে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার জন্য চাউমিন করছি। এই বলে বেরিয়ে যেতে গেলে তুয়া আবার বলে ওঠে, আবার আমার খাবারের জন্য বিষ মেশানোর কথা ভেবো না বুড়ি। মল্লিকা দেবী তুয়ার দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে চলে যায়। তুয়া ওনার পিছনে পিছনে নিচে যায়। ওদিকে সকালে ঘুম থেকে উঠে তনু দেখে ঋষি বিছানায় হেলান দিয়ে বসে আছে। তনু উঠে ওর কাঁধে মাথা রাখে। তুমি কাল রাতে ঠিক করে ঘুমাতে পারোনি, তাই না? ঘুম আসছে না, একটা কথাই শুধু মাথার মধ্যে ঘুরছে, আমার ঠাম্বাং কতটা নিচে নামতে পারে এটা আমি ভাবতেও পারছি না। তোমাকে মারার চেষ্টা করেছে, তাহলে আমার মার সাথে কি করেছে আমি ভাবতে পারছি না। আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটাই তো সত্যি। বলো, মল্লিকা দেবী নিজের স্বার্থের জন্য সমস্ত কিছু করতে পারে, এত কষ্ট তুমি পেও না। আমাদের কিন্তু সত্যিটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তখনই ফোনটা বেজে ওঠে ঋষির। ঋষি ফোনটা ধরে কথা বলে, তারপর ফোনটা রেখে কিছু ভাবে। তাই দেখে তনু বলে, কি হয়েছে? কে ফোন করেছিল? আমি একজনকে সমর আঙ্কেলের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম। সে বলল সমর আঙ্কেল নাকি এখন আমেরিকাতেই নেই, উনি নাকি এখন লন্ডনে আছেন। 15 দিন পরে ওনার দাদার মেয়ের বিয়ে, সেটা অ্যাটেন্ড করতে উনি ইন্ডিয়াতে আসবেন। আমরা সত্যিটা কিন্তু একমাত্র সমর আঙ্কেলের থেকেই জানতে পারবো। তাহলে সমর আঙ্কেল ইন্ডিয়াতে আসলেই আমাদের ওনার সাথে কথা বলতে হবে। উনি তো সবার সামনে বলেছিলেন তুয়া ওনার সন্তান, তাহলে মাকে ছেড়ে চলে গেল কেন? আমার কেন জানি না মনে হচ্ছে পুরোটাই একটা ষড়যন্ত্র, জানো? এখন ছাড়ো এসব কথা, চলো আমরা রেডি হইনি। যে ছেলেটা তোমার স্যুপ বানিয়েছিল তাকে পুলিশে দেওয়া হয়েছে। আমি তোমার জন্য ব্রেকফাস্ট করব, আমার এখন কারোর উপর বিশ্বাস নেই। আচ্ছা বেশ, কারোর উপরে তোমাকে বিশ্বাস করতে হবে না, তুমি আমার উপরে বিশ্বাস করো তো। নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাহলে আমি ব্রেকফাস্টটা করি? না ম্যাডাম, আপনি না, আজকে আমি তোমার জন্য ব্রেকফাস্ট করব, আর তুমি আমার পাশে বসে আমার সাথে গল্প করবে। ওকে স্যার। এই বলে তনু ঋষির গালে একটা কিস করে, তারপর উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলে, তুমি ফ্রেশ হয় না, এখন আর কোনো চিন্তা করার দরকার নেই। ঋষি ওয়াশরুমে চলে যায়। স্নান সেরে এসে দেখে তনু সিঁদুর পড়ছে। ঋষি তনুকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। তারপর ওর পেছনে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, এত ঝামেলার মধ্যে আমি আমার বউটার দিকে একটু ভালো করে নজর দিতেই পারছি না। সেদিন এত সুন্দর সময় কাটালাম, তারপর থেকে আর সময় কাটাতে পারিনি। এখন আর অফিসে যেতে ইচ্ছে করছে না। প্লিজ। এই বলে তনুর গলায় একটা কিস করে ঋষি, তনুকে ছাড়িয়ে দেয়। দেখো, এখন আমার রোম্যান্স করার কোনো ইচ্ছে নেই, এখন আমার পেটে ছোট টন মারছে। ঠিক আছে, তাহলে ব্রেকফাস্ট করার পরে রোম্যান্স করবো। এই বলে তনুকে কোলে করে নিচে নিয়ে এসে কিচেনের স্ল্যাবে বসিয়ে দেয়। তারপর তনুর জন্য নুডলস আর নিজের জন্য একটা ডিম অমলেট আর টোস্ট করে কিচেনেই দাঁড়িয়ে একে অপরকে খাইয়ে দেয় ওরা। দাঁড়াও তো এখানে বলেই ঋষি লিভিং রুমের দিকে এগিয়ে যায় আর সব সার্ভেন্টদের ডেকে ছুটি দিয়ে দেয়। একে সবার ছুটি কেন? কি করতে চাইছো তুমি বলো তো? দেখবে কি করতে চাইছি। তনুকে কোলে নিয়ে ওপরে বেডরুমে চলে যায় ঋষি। বেডরুমে দরজা লক করে তনুকে বিছানায় শুইয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়ে। এই, তুমি আজকে আর অফিসে যাবে না তাই তো? অফিসে কোনো ইম্পর্টেন্ট কাজ নেই আজকে তোমার? আমি এখন অফিসের কাজের থেকেও ইম্পর্টেন্ট কাজ করছি, আমার বউটাকে আদর করছি। এই বলে তনুর ঠোঁট দুটো দখল করে নেয়। 10 মিনিট ঠোঁট দুটোর সাথে খেলে তনুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুঝতে পেরে ওর ঠোঁট ছেড়ে গলায় মুখ গোজে।
তারপর ওর গলায়, বুকে ঠোঁটের স্পর্শ আর ছোট বাইট দিতে দিতে ধীরে ধীরে ঋষি তনুকে বিবস্ত্র করে আবরণ মুক্ত করে। তনু ওর শরীরের প্রতিটি খাঁজে ঋষির ঠোঁটের স্পর্শ অনুভব করে শিহরিত হয়ে ওঠে। ধীরে ধীরে ঋষি তনুর মধ্যে ডুবতে থাকে, দুজন দুজনকে ভালোবাসায় ভরিয়ে দেয়। তুয়া ডাইনিং এ এসে বসে আর মল্লিকা দেবী কিচেনে গিয়ে সবাইকে বাইরে চলে যেতে পারে। সেফরা বাইরে এসে ভেতরে উঁকি মেরে দেখে মল্লিকা দেবী রান্না করছে। তখনই অবিনাশবাবু, মলয়বাবু আর বীণা দেবী ওখানে আসে। সেফেদের বাইরে দেখে বলে, তোমরা সবাই বাইরে কেন? মল্লিকা ম্যাডাম রান্না করছে। কি? এই বলে তুয়া ছাড়া সবাই দাঁড়িয়ে পড়ে। সেটা দেখে তুয়া বলে, কাকা তোমরা বসে পড়ো, এত অবাক হচ্ছ কেন? তোমরা জানো না উনি আর কি কি করতে পারেন, তাই বলছি চুপচাপ বসে পড়ো। ঝটকা খেয়ে হয়তো এক্ষুনি পড়ে যাবে। কি এমন কথা যাতে ঝটকা খেয়ে পড়ে যাব? তোমাদের সম্মানীয় মাতাশ্রী শ্রীমতী মল্লিকা মুখার্জি আমার জন্য রান্না করছে। হোয়াট? বন্ধুরা, সম্পর্কের টানাপোড়েন আর ভাগ্যের এই নির্মম খেলা আজ আমাদের কোনো এক অজানা গন্তব্যের দিকে দাঁড় করিয়ে দিল। আজকের এই ২১ নম্বর পর্বের প্রতিটি মুহূর্ত যেন আমাদের হৃৎস্পন্দনকে আরও বাড়িয়ে তুলেছে। তবে কি সত্যি পরিস্থিতির জালে জড়িয়ে ঋষিরাজ আর তনুর দূরত্ব আরও বাড়তে চলেছে, নাকি মল্লিকা দেবীর পরবর্তী চাল সম্পূর্ণ ধ্বংস করে দেবে অভিক আর তুয়ার সাজানো স্বপ্নকে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী ২২ নম্বর পর্বের জন্য। মাঝে মধ্যে গভীর রাতে যখন আমি একা বসে আপনাদের লেখা সুন্দর, আন্তরিক ও গঠনমূলক মন্তব্যগুলো পড়ি, বিশ্বাস করুন আমার সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। পরবর্তী পর্বটিকে আরও নিখুঁত, আরও জীবন্ত এবং আরও সুন্দর করে তোলার জন্য বুক ভরা এক অন্যরকম তাগিদ ও অনুপ্রেরণা যোগায় আপনাদের এই সুন্দর মতামত। যদি আজকের এই ২১ নম্বর পর্বটি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, তবে গল্পে একটি লাইক দিয়ে দিন। আপনাদের দেয়া এই একটি ছোট্ট লাইক আমাদের এই অডিও স্টোরি বাড়ি পরিবারকে ইউটিউবের দরবারে আরও অনেক নতুন মানুষের কাছে পৌঁছে দিতে এক বিশাল সাহায্য করে। আর যারা আজ আমাদের চ্যানেলে একদম নতুন এসেছেন কিংবা নিয়মিত গল্প শুনছেন অথচ কোনো কারণে এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদের কাছে মিস্টার অলোকেশ সরকারের বিনীত অনুরোধ, এখনই আপনাদের ভালোবাসার এই নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে আগামী ২২ নম্বর পর্বটি আপলোড হওয়া মাত্রই সবার আগে নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যায় এবং আপনি তা উপভোগ করতে পারেন। চাইলে আজকের এই পর্বটি আপনার সেই সব কাছের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যারা আপনার মতোই এমন মন ছুঁয়ে যাওয়া বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গে হিসেবে, আপনাদের অনুভূতির প্রিয় বন্ধু হিসেবে আমি ছিলাম এবং আপনাদের মিস্টার অলোকেশ সরকার। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের আর নিজের ভালোবাসার মানুষদের খেয়াল রাখুন আর শুনতে থাকুন আপনাদের মনের একান্ত প্রিয় ঠিকানা অডিও স্টোরি বাড়ি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।